গেছে, এরই মধ্যে প্রাণহানি ঘটেছে ব্যাপক। 19-20 জনের এই পর্যন্ত আমরা কথা জেনেছি। এটা নিয়েও নানান ধরনের কথা হচ্ছে, মৃতের সংখ্যা কত, সঠিক সংখ্যা জানতে চাচ্ছে, আহত 171 জন বা তারও বেশি, বা কেউ সুস্থ হচ্ছেন কিনা। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং যারা নিহত হয়েছেন 19 জন 20 জন, এটাই কিন্তু অনেক বেশি। সো আমরা আমরা আশা করিনি যে আমরা প্রথমে শুনেছিলাম যে একজন নিহত হয়েছে, আমরা যাক হয়তো ধরে নিয়েছি পাইলট যিনি ছিলেন তিনি হয়তো নিজেকে রক্ষা করতে পারেননি, সেই ধরনের কিছু। কিন্তু একটা স্কুলের উপর যখন এইভাবে একটা বিমান বিধ্বস্ত হলো, 20 জন ছাত্রকে, কোমলমতি শিশু, ক্লাস 1 থেকে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত, এমন এক সময় দুর্ঘটনাটি ঘটেছে। একটা 6 মিনিটে বিমানটি ফ্লাই করেছিল, যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমানটি, কিন্তু তার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়েছে। এখন কথা হচ্ছে, অনেক বাবা মা কিন্তু তাদের সন্তানদেরকে আনার জন্য স্কুলে গিয়েছেন। এখন কেউ কেউ বলছেন যে গার্ডিয়ানদের মধ্যে অনেকে নিহত হয়েছেন সেখানে। গার্ডিয়ান যারা নিহত হয়েছেন তাদের সন্তানরা কান্নাকাটি করছে, তাদেরকে কে নেবে, কারা নেবে, কেউ দায়িত্ব নিতে পারছেন না। আবার অনেকের সন্তান নিহত হয়েছে, গার্ডিয়ানরা সন্তানদেরকে খুঁজতেছে, সেটি পাচ্ছেন না তারা। এই ধরনের একটা মানে বাংলাদেশের এই অবস্থা কেন, এর পিছনে অনেক কিছু বলতে হয়, অনেক কথা বলতে হয়। আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে মানবাধিকার কিভাবে লঙ্ঘন করা হয়েছে। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, কে কখন কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেটার জন্য সারা দেশ অস্থির অবস্থা বিরাজ করছে সারা দেশে। আবার আপনারা দেখতে পেয়েছেন যে এনসিপি নামক একটা অনিবন্ধিত সংগঠন কিভাবে মবের রাজত্ব কায়েম করেছে। এই কে যাকে যেখানে পাচ্ছে হুমকি দিচ্ছে, সন্ত্রাস করছে, বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস যাবৎ দেশটাকে কোথায় নিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আপনারা আরো দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারা যে কাজের জন্য নিয়োজিত হয়েছেন, নিয়োগ পেয়েছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, দেশের যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়া, এই জন্যই বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গত 11 মাস যে বিতর্কিত ভূমিকা পালন করেছেন, সারা বাংলাদেশের মানুষ অস্থির, সারা বাংলাদেশ অস্থিতিশীল। ঠিক সেই মুহূর্তে কেউ 10 লক্ষ লোক সমাবেশ করাচ্ছেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন। সেনাবাহিনীর এই বিতর্কিত ভূমিকা দেখে মানুষ যখন অস্থির, দেশ যখন অস্থিতিশীল, ঠিক সেই মুহূর্তে উত্তরার এই বিধ্বস্ত হওয়ার ঘটনা, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, এবং সবচেয়ে বেশি মর্মান্তিক হলো এই কোমলমতি শিশুদেরকে আমরা হারিয়েছি। তাদের বাবা মায়ের কি অবস্থা, সন্তানদের কি অবস্থা, তাদের আত্মীয় স্বজনদের কি অবস্থা, এটি নিয়ে সারা বাংলাদেশের মানুষ চিন্তিত এবং উদ্বিগ্ন। প্রিয় দর্শক, আপনারা যারা এর মধ্যে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, তুমি সবার কমেন্টস গুলো দেখাতে থাকো, আমরা দর্শকদের মতামত গুলো পড়ার চেষ্টা করবো। আমি প্রথমে রোকেয়া প্রাচী, আমি একটু সময় নিলাম দর্শক যুক্ত হওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই সেটা বুঝেছেন, সবারই মন খারাপ, দেশের মন খারাপ, দেশের মানুষের মন খারাপ। আমাদের এই যে এখন এই বিধ্বস্ত হওয়ার ঘটনাটি, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি কিছু কথা বলেছি, দেশে আজকে যখন হানাহানি, মারামারি, কাটাকাটি, দেশ যখন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে, তখন এই বিধ্বস্ত হয়েছে, সেই মুহূর্তে আমাদের এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত? ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাই। এটা এমন একটা ঘটনা যে মানে এত কিছু মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে, এত কথা আসছে, এত প্রশ্ন আসছে যে কোনটা রেখে কোনটা বলি। প্রথমত আমার নিজেরও তো সন্তান আছে, আমি একজন মা। তো একটা মা বা পরিবারের বাবা মা যখন বাচ্চাকে স্কুলে দিয়ে আসে, তারপর যখন নিয়ে আসতে যায়, তো সেই সময় গিয়ে যখন এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে, এটা আমি চিন্তাই করতে পারি না। যে আমি বারবার ভাবছিলাম যে আমি তো আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি, আবার নিয়ে আসার সময় গেটের সামনে ওয়েট করছি, হয়তো 10-15 মিনিট আগে গেছি, অপেক্ষা করছি, অন্যান্য প্যারেন্টস অপেক্ষা করছে। ছুটি হওয়ার পর বাচ্চা যখন বেরিয়ে আসছে, ওই যে একটা শান্তি, ওই যে একটা স্বস্তি, বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে আসা। হ্যাঁ, স্কুল ছুটির পর বাচ্চারা যখন বাবা মার কোলে ঝাঁপিয়ে পড়ে, সেই যে একটা আনন্দ, সেই, মানে হ্যাঁ, এই যাদের সন্তান আছে, যারা স্কুল থেকে আনতে যায়, তারা সেটা জানে। জি, জি। আমার জাস্ট এটা মনে হচ্ছে যে বাবা মা ওখানে দাঁড়িয়ে আছে বা গেছে বা যাচ্ছে, মানে স্কুলটাই উড়ে গেছে, স্কুলটা আগুনে ঝলসে গেছে, এবং সেখানে বাবা মারা জানে না তাদের বাচ্চার কি অবস্থা। এই যে একটা উৎকণ্ঠা, যাদের বাচ্চারা আল্লাহ রহমতে সহি সালামতে ফিরে গেছে, সেটা একটা তো স্বস্তি। কিন্তু যাদের বাচ্চারা ধরেন মায়ের কোলে ফিরে আসেনি, বা বাচ্চাকে এভাবে অস্বাভাবিক, বাচ্চার মৃত্যু বা অস্বাভাবিক ভাবে আহত হওয়া, যে ছবিগুলো আমরা দেখেছি, সেই বাবা মার উপরে আজকে কি যাচ্ছে, আমরা ধরেন এগুলো দেখে নিজেদের স্থির রাখতে পারছি না। কাজে আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে দুঃখজনক মর্মান্তিক ঘটনা বাংলাদেশের আগে ঘটেনি, যে একটা জনবহুল শহরের ভেতর
একটা যুদ্ধ বিমান, পুরনো যুদ্ধ বিমান, সেটা বলছে অনেকেই, সেটা প্রশিক্ষণ নিচ্ছে ঢাকা শহরের ভেতর, এবং পাশে লেক ছিল, এত জায়গা ছিল, সেখানে পাইলট পড়ে যেতে নিজে প্যারাসুটে জাম্প করার চেষ্টা করেছে এবং সম্ভবত করেছেনও। তো এইসব কিছু তো মেলে না আসলে। আমরা আমাদের আমজনতা হিসেবে যেটুকু বুদ্ধি বা যেটুকু বুঝি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুগল সার্চ করে যেটুকু বুঝলাম, যে সেটা হচ্ছে যে এই শহরে তো আমরা গাড়ি ড্রাইভিং করবার জন্য এই হাইওয়ে বা এই মেইন রাস্তাগুলো কখনো ব্যবহার করি না। আমরা সেটা করার জন্য একটু লোকালয় থেকে দূরে যাই, যেখানে কোনো গাড়ি আসে না, মানুষজন নাই। তো একটা প্রশিক্ষণ বিমান আমাদের মাথার উপরে ঘুরছে। এই ঘটনাটা আমার আপনার বাড়িতে হতে পারতো, হাসপাতালে হতে পারতো, অন্য কোথাও হতে পারতো। আনফরচুনেটলি যে বিল্ডিং এর উপর হয়েছে এবং সেখানে অনেক বাচ্চারা ছিল, এবং সেটাকে ঘিরে যে সমস্ত আরো যে সমস্ত আশেপাশের ঘটনাগুলো ঘটেছে, সেটা আরো ন্যাক্কারজনক। আমি সেই প্রসঙ্গে আসবো পরবর্তীতে। জি তো এই মুহূর্তে জি মায়েদের যে আহাজারি, ওখানে দেখলাম যে সুশৃঙ্খল ভাবে কিন্তু সেই মায়েদেরকে যে স্বেচ্ছাসেবকরা সেভাবে কিছু করে উঠতে পারছিলেন না, সেটারও অনেক কারণ আছে। আমাদের হোমরা চোমরারা সেখানে গিয়ে যে ধরনের সিচুয়েশন করেছে, সেটা আমি পরে বলবো, এখন আর ডিটেলসে গেলাম জি না। জি তো ওকে ওকে মায়েদের ওকে ওকে জানানো এবং কোনো আরেকটু ছোট্ট জিনিস, গোপালগঞ্জের প্রয়োজনে উপদেষ্টারা মনিটর খুলে বসলেন হেডকোয়ার্টারে, হুম, জি দিন রাত করে এত পরিশ্রম করলেন গোপালগঞ্জের মানুষকে দেখে দেখে অ্যারেস্ট করবার জন্য, হামলা করবার জন্য। এরকম একটি ঘটনা সারাদিন চলে গেল, কোনো মনিটরিং হলো না। মনিটর করে সেখানে কোন স্টুডেন্ট, সেই স্টুডেন্টদেরকে একটা লিস্ট বের করা, বাবা মায়েদেরকে সান্ত্বনা দেয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু রাষ্ট্র করতে পারেনি। তার মানে রাষ্ট্রের মানুষের জন্য, মানবিকতার জন্য কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই, জবাবদিহিতা নেই তাদের। ওই যে মনিটর করেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ সমর্থিত গোপালগঞ্জবাসীকে নিধন করবার জন্য। আজকে তাদের দায়িত্বশীল কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখছি না, বরং যা দেখছি সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। যেহেতু আরেকজন আমার সহ আলোচক রয়েছেন, দর্শকদের মন্তব্য আপনি পড়বেন। প্রথম ধাপে আমি এটুকুই বলছি, আর পরে জি বলবো নিশ্চয়ই। জি জি তো ধন্যবাদ আপনাকে। তৌহিদ টিপু তিনি বলেছেন টিভিতে বাচ্চাদের কোনো নিউজ নেই, নিউজ হচ্ছে পাইলটের জীবনে নিয়ে। আচ্ছা, এটা যদি হয় দুঃখজনক। তারপরে আমাদের সোহেল উদ্দিন, রোকেয়া প্রাচী একজন বঙ্গবন্ধুর প্রিয় সৈনিক, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা চলে যাওয়ার পরও শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন শেখ মুজিবের সঙ্গে। শেখ মুজিবের সেই বাড়িতে দেখতে গিয়েছিলেন, অনেক নেতারা সাহস করেনি। ধন্যবাদ আপনাকে সোহেল উদ্দিন। আলেকজান্ডার জেমস কার্টার তিনি বলেছেন আজকের এই ঘটনার জন্য এবং গোপালগঞ্জের আরেকটি ঘটনার জন্য, এই দুইটা ঘটনা মিলে কি আর্মি স্যাংশন কামনা করা জরুরি নয়? আচ্ছা ঠিক আছে, অনেক দর্শক আমাদেরকে ফোন করছেন। রানা প্লাজার কথা কি ভুলে গেলেন? জি না, ভুলি নেই। জি, লোপা আমাদের আজকের আমাদের আমাদের এই চ্যানেলে নতুন অতিথি শাইলা আহমেদ লোপা, মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট। তিনি দীর্ঘদিন কাজ করছেন এবং অনলাইনেও কাজ করছেন, কথা বলছেন। আপনি অনেকে বলছেন যে কমেন্টস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারকে কেউ দোষারোপ করছেন। আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আবার কেউ বলছেন সামন্তলাল সেন, ডাক্তার সামন্তলাল সেন, তিনি এই উদ্যোগ নিয়েছেন বার্ন হাসপাতাল স্থাপন করার। বিগত সরকার আমলে শেখ হাসিনা সরকার সেটি করেছেন এবং ব্যাপক আকার করেছেন, এবং সবাই দাবি জানিয়েছিল বাংলাদেশের সমস্ত জেলায় যেন সেটি হয়। সেটি হয়নি, কিন্তু সামন্তলাল সেনকে এখন খুব দরকার। অনেকে অনেক কথা বলছেন, অনেক অনেক ষড়যন্ত্রের কথা বলছেন এখানে। কোন প্রকার জঙ্গি আক্রমণ কিনা, ব্ল্যাক বক্স কোথায় খুঁজে পাওয়া যাবে, সেগুলো খুঁজে প্রকৃত তথ্য, যদি সঠিক দুর্ঘটনা হয়েই থাকে সেটাও তদন্ত করে জনগণকে জানানো হোক। আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। ধন্যবাদ ভাই, আপনার শোতে প্রথম এসেছি আমি এমন একটা দিনে। আপনি আমাকে আগেই বলেছিলেন আসতে, বাট এরকম ঘটনা ঘটে যাবে এটা তো কল্পনাও করি না, এটা আমরা আশা করি নিচ্ছি। আশা করি নাই। তো দর্শকদের কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানাই আমাকে শুনবার জন্য। আমি প্রথমে একটা ভূমিকা দিয়ে আমি শুরু করি। আমি মনে করেন আমি এরকম বোদ্ধা না, ইন্টালেকচুয়াল না, আমি একটা গ্রামের টি স্টলের মানুষ। আমি আমার গত 16 বছর যাবৎ, 17 বছর আজকে নিয়ে আমি আমার দেশটা দেখছি। আমার দেশটা চলছে, আমার দেশটা চলছে। আমি সুন্দর চলছিল, হঠাৎ করে 11 মাস আগে আমাদের মনে হলো ক্ষমতার পালাবদল হতে পারে। সেটা নিয়ে অন্য প্রসঙ্গ। মনে হলো কোনো একটা, ওই যে ছোটবেলায় পড়তাম না, আমাদের সুজলা সুফলা সুন্দর দেশটা কোনো একটা রাক্ষসী সমস্ত কিছু তছনছ করে উল্টা করে দিল। আপনার মনে হয় না 11 মাস পরে দাঁড়িয়ে আমরা এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি? পোকা ঘুমালো, পাড়া ঘুমালো, জোর কি এলো দেশে, কি যেন বলো না। রাইট, এটা গেল একটা। আরেকটা কথা, যখন নাকি শেখ হাসিনা চলে যান, আমি শেখ হাসিনা প্রসঙ্গটা এই জন্য আনছি, এটা রিলেভেন্ট। তখন সবাই, ওই যে মনে আছে যখন নাকি আমাদের মেট্রো রেল পুড়ে দেওয়া হলো, তখন শেখ হাসিনা বিভিন্ন জায়গায় ঘুরতো, যে কোনো দুর্যোগে উনি যেতেন, আগের সমস্ত নেতারাও যেতেন, খালেদা জিয়া, শেখ হাসিনা।
তখন একটা একটা কার্টুন বেরোলো, নাটক কম করো প্রিয়। বোদ্ধারা নাটকটা কম করতে বললেন না। এখন একজন দেশের প্রধান এরকম একটা দুর্যোগে একটা জায়গায় যাবেন, মানুষের হয় কি, মানুষের যখন আমার মাথার উপরে আমি একটা বিপদে পড়েছি, আমার পিতা, আমার যে আমি যাকে দায়িত্ব অর্পণ করেছি, পিতা না হোক, যে আমার রাষ্ট্রটার দেখভালের সুপ্রিম দায়িত্ব যার হাতে, তার কথা, তার মাথায় হাত, তার আশীর্বাদ, হয়তো দূর থেকে আমার নাটক কম্পর্বীয় একটা কার্টুন বানায় ফেলতে পারি, কিন্তু যার কাছে যায়, যে সন্তান যে মার কাছে যায়, সেই মার হাতটা, ঠিক আছে আমি আছি, তোমরা চিন্তা করো না, সেটা কিন্তু তার জন্য একটা টনিক হিসেবে কাজ করে। ওই দুঃখ, ক্রোধ, শোককে কিছুটা হলেও সে চিন্তা করে না আমার কাছে তো কেউ আছে। আমাদের বাংলাদেশে কে আছে এখন? এ গেল একটা। দিস ইজ মাই কোয়েশ্চেন। আমাদের উপদেষ্টা মন্ডলীর কেউ গিয়েছেন কি? আমি সে প্রসঙ্গে আসতেছি। গিয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টা যাননি। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে এমন এক উপদেষ্টা, জাহানারা বেগম, উনি ইনভিজিবল। উনি ডক্টর ইউনূসের সাথে 30 বছর যাবত কাজ করেছেন বলে উপহার স্বরূপ স্বাস্থ্য মন্ত্রণালয়টা, এত বিশাল স্বাস্থ্য মন্ত্রণালয় উনাকে অর্পণ করা হয়েছে। আই এম সিইং দ্য থিংস লাইক দ্যাট দিস ওয়ে। তো উনি গেলেও যে খুব একটা কিছু হতো, বাংলাদেশের এই দুর্ভোগ চলে যেত, ব্যাপারটা তা না। বাট ওনার এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, দায়িত্ব বুঝতে পারছেন? ওনার এটা দায়িত্বের মধ্যে পড়ে। এই প্রশ্নগুলো আমি দর্শকের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, বোদ্ধাদের কাছে রেখে গেলাম, কারণ এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নগুলো আমার মাথায় এসছে, সেটা আমি আপনাকে বলছি। আমি বললেন না আমি অ্যাক্টিভিস্ট, আমার কাজ হচ্ছে এগুলাকে অ্যাড্রেস করা, সেজন্য আমি আপনাকে আপনার শোর মাধ্যমে এটা তুলে ধরলাম যে উনি কোথায়, উনি তো জান নাই। এটা গেল আরেকটা বিষয় আমি আপনার কাছে তুলতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবীর কোন এভিয়েশন, কোন বিমানের, মানে আমি বাংলা ভাষায় যেটা আমার সাধারণ মানুষ বুঝতে পারবে, বিমান বাহিনীর কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনে কোনো প্রশিক্ষণরত বিমান এই ধরনের জনবহুল এলাকা দিয়ে যায় না, বন জঙ্গল, পাহাড়, পর্বত, সমুদ্র, ওদিক যে যায়। আপনার মনে আছে ওই যে ফারিয়া লারা, সেলিনা হোসেনের বিমানটা বিধ্বস্ত, দুজন ছিলেন, হ্যাঁ, ওটা কিন্তু শীতলক্ষায় পড়েছিল, আপনার কি মনে আছে ব্যাপারটা? এইটা ওখানে কেন? বিমান মানে সেনাবাহিনীর কর্মকাণ্ড বুঝলাম, বিমান বাহিনী হাউ কাম এই প্লেনটা ওখানে ফ্লাই করতেছিল? ওখানে একটা প্রশিক্ষণরত বিমান একটা জনবহুল এলাকায় কিভাবে প্রশিক্ষণ করার জন্য, এটা নাকি ওই লোকের, এই পাইলটের লাস্ট ফ্লাইট ছিল, লাস্ট ট্রেনিং ফ্লাইট ছিল, ফার্স্ট ফ্লাইট ফার্স্ট ফ্লাইট ছিল। এই অর্থে যে সে এককভাবে প্রথম প্রথম, এবং তার ছিল এটা ট্রেনিং এর লাস্ট ফ্লাইট। সেজন্য আমি ওই আকাশের ওই জায়গাটার মধ্যে দিয়ে ওইটা কেন তার রুট হবে? এই কোশ্চেন গুলো তো আসছে। আপনি যে বললেন একটু আগে যে মানুষ এটাও বলছে ওটাও বলছে, আপনি কখন বলবেন? যখন জিনিসটা খুব সরল হয় তখন আপনি প্রশ্ন করবেন না, যখন নাকি, এবং তার আগে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, মানুষ মানে ডাইজেস্ট করতে পারছে না, একটা হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে। গোপালগঞ্জ হলো, তারপরে এনসিপি আরেক জায়গায় যা ধাওয়া করলো, মারলো, তারপরে আরেক জায়গায় বাচ্চাদেরকে বহিষ্কার করে দিল, জয় বাংলা, মানে একের পর এক। তাহলে আপনি এটাকে তো রিলেট করবেন, এটাই তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নয়। আপনার মনে হবে না যে আচ্ছা এই ঘটনার পরে এই সিরিয়াস ঘটনাটা ঘটে গেল, তাহলে কি ওই ঘটনাটা ভোলার জন্য তারপরে আমরা শুনি, আমি জানি না সোশ্যাল মিডিয়াতে নাকি আগের থেকে এটাকে কোন অ্যানোনিমাস কোন পেজ থেকে বলা হচ্ছে যে এরকম ঘটনা হবে। ইটস এ ভেরি, মানে 18 কোটি 20 কোটি মানুষের দেশে এই ধরনের ঘটনা, তো এটা তো খুবই অ্যালার্মিং। জি আপু, আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, শাইলা আহমেদ লোপা তিনি যুক্ত হয়েছেন কানাডা থেকে। আমরা এখন আবার বাংলাদেশে আসি, তার আগে আমি আবার কিছু কথা বলি। সেই বারবার কিন্তু সামন্তলাল সেনের কথা মনে আসছে, মনিরুল খান, তিনি যেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আজকের বিভৎস দুর্ঘটনার উদ্ধার তৎপরতা মনিটরিং করেছে? ওই যে মনিটরিং এর কথা রোকে আপা বলেছেন সম্ভবত, হ্যাঁ, ঢাকা থেকে গোপালগঞ্জে কিভাবে আঘাত করা হচ্ছে, গোপালগঞ্জে কাকে ধরা হবে, কি হবে, যুদ্ধ ঠিক মতো হচ্ছে কিনা, হোয়াইট হাউসের মতো আমাদের এই সচিবালয় হাউস থেকেও মনিটর করা হয়েছে পুলিশ মন্ত্রী থেকে, কিন্তু সেটা খুব দুর্ভাগ্যজনক। বাংলা চিন্তা করেন না আপা, ইউনূস আগামীকাল যাবে আপেল কমলা মালটা নিয়ে
আর রান্না করা কণ্ঠে বলবে, এই কান্না ঝরা কণ্ঠে বলবে এই নিষ্পাপ শিশুদের কি দোষ ছিল। আচ্ছা, এখানে আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র আছে কিনা রোকেয়া আপা সেটা বলবেন। আওয়ামী লীগ কি এটা করিয়েছে কিনা? ওপেন ফোরাম, দেশের ভয়াবহ পরিস্থিতিকে ঘোরানোর চেষ্টা, ইউনুসের শুল্ক নীতি ও যুদ্ধের জন্য বিমান কেনার বাহানা, ষড়যন্ত্রকারী ইউনুস। জি, আমাদের মুন্না তৌহিদ টিপু, যেই দিন থেকে স্যারের মুখে ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনলাম তখন থেকেই সবকিছু ম্যাটিকুলাসলি ডিজাইন বলে মনে হচ্ছে। আচ্ছা, এটা একটা কথা, কিন্তু এখন লোকজন কিন্তু বিশ্বাস করছে না। কতজন মারা গেছে, মৃত্যু সংখ্যা না বাড়ুক সেটা আমরা চাই, কতজন মারা গেছে সেটাও কেউ বিশ্বাস করছে না। আবার এটা ষড়যন্ত্র কিনা সেটাও, এটা দুর্ঘটনা এটাও বিশ্বাস করতে চাচ্ছে না। তার মানে সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আবার কেউ বলছে বাংলা সেনাবাহিনী ও স্বৈরাচারী ইউনূসের পাপ অন্যদিকে নেওয়ার জন্য আজকের এই ডিজাইন। আচ্ছা, কেউ বলছেন আবার যে সেনাবাহিনী যে অপকর্মগুলো এতদিন করেছে এটা থেকে সেনাবাহিনীর যে অপকর্ম কেউ গ্রহণ করেনি। সেনাবাহিনীর আজকে যে কোমর ভাঙা অবস্থা, সেই অবস্থা কিন্তু সবাই মেনে নিতে পারছে না। সেনাবাহিনীর যে আজকে যে দুর্দশা, এটা কেউ মানতে পারছে না। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী যেখানে গিয়ে দাঁড়িয়েছে, এখন সেনাবাহিনী উদ্ধার তৎপরতা দিয়ে তাদের মানবিকতা প্রকাশ করবে। আবার কেউ কেউ বলছেন হ্যাঁ, সেনাবাহিনীর কাজ এটাই করা উচিত, হওয়া উচিত, যে কোনো দুর্যোগের সময় সেনাবাহিনীর জনগণের পাশে দাঁড়াবে, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ হলে সেখানে সেনাবাহিনী ভূমিকা রাখবে। এই ছাড়া সেনাবাহিনীর গোপালগঞ্জে গুলি করার কোনো অধিকার নাই। সুমন হাসান, আজকের এই দিনে ডাক্তার সামন্তলাল স্যারকে মনে পড়ছে, প্লিজ সামন্ত স্যারকে ডেকে আনুন, বাচ্চাগুলোর জীবন বাঁচান। হ্যাঁ, আমরা পাশাপাশি বলতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে হসপিটাল রয়েছে সিএমএইচ, সেখানে রয়েছে, আবার সেনাবাহিনীর আরেকটা হসপিটাল আছে, সেখানেও পেশেন্টরা আছে এবং আহতরা আছে, এবং বার্ন ইউনিট তো আছেই হাসপাতালে। এটার নাম ছিল শেখ হাসিনা বার্ন ইউনিট বা কিছু একটা হাসপাতাল নাম ছিল, সেটাও পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেই হাসপাতালটি ব্যাপক ভূমিকা রাখছে, সেই ভূমিকা আজকে বাধাগ্রস্ত হয়েছে, সামন্তলাল সেখানে নেই। রোকেয়া আপু, আপনি একটু বলবেন যে দর্শকের কমেন্টস একটু মাঝে মধ্যে না পড়লে আবার দর্শক খুব মাইন্ড করে, কারণ তারা তো কষ্ট করে লিখছে এবং দেখছে, তারাও এই ঘটনার সাথে। এই যে রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি বলছেন অসভ্যগুলো মৃত্যুপুরী হাসপাতালে গেছে দাঁড়িপাল্লা ধানের শীষে শোডাউন করতে। আচ্ছা, এই যে শোডাউন করা, এটাও কিন্তু আবার খুব খারাপ। যার প্রয়োজন নেই সে হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই, চিকিৎসক ছাড়া এই মুহূর্তে হসপিটালে গিয়ে গ্যাদারিং করে চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটানো, এটারও আমরা নিন্দা জানাই। জি, রোকেয়া আপা বলেন। অনেকগুলো প্রসঙ্গ দর্শকরা খুব বুদ্ধিমত্তার সাথে প্রশ্নগুলো করেছেন, আর আমার আগে শায়লা লোপা আপা যে কথাগুলো বলেছেন সেটাকে আমি সমর্থন করি। দর্শকদের প্রশ্ন থেকে কয়েকটা প্রশ্ন উত্তর দেই। ডক্টর সামন্তলাল সেন, যিনি খুবই অসাধারণ অপরিহার্য একজন বার্ন ইউনিটের বিশেষজ্ঞ ডক্টর, যাকে এই মুহূর্তে 5ই আগস্ট পরবর্তী সময়ে উনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বিদেশ থেকে ডাক্তার আনার কথা বলা হচ্ছে, কিন্তু ওনাকে মানে আচ্ছা, এইটা কিন্তু আবার খুব দুঃখজনক ব্যাপার। আপনার সাথে একটু অ্যাড করি, বিদেশ থেকে কখন কি চিকিৎসক আনবে? বাংলাদেশে মানুষ নেই, বাংলাদেশের সামন্তলাল সেন এরা নেই, বিদেশ থেকে চিকিৎসক? বিদেশ থেকে একজন ডাক্তারকে আনতেও তো সময় লাগে, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রয়োজন হলে বিদেশ থেকে আনবে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমাদের দেশে বিশেষজ্ঞ একজন ডাক্তার আছেন যাকে কারাগারে বিনা মিথ্যা প্রহসনের মামলায় আটকে রাখা হয়েছে। তাকে তো অন্তত শিশুদের স্বার্থে, জীবন বাঁচানোর প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে তো আজকে জামিনে হলো বা প্যারোলে হলেও এনে চিকিৎসার দায়িত্বটা দিতে পারে। তার মানে আসলে মানুষের জন্য তাদের মানবতার কোনো দৃষ্টি নেই, সেই জন্যই তারা বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, অনেক ভোগীচোগী দেখাইতে হবে মানুষকে, সেটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে লাশের যে সংখ্যার কথা, কতজন মারা গেছে, দেখেন মাইলস্টোন কলেজে যে সমস্ত স্বেচ্ছাসেবক ছিল তারা, এবং মাইলস্টোন কলেজের যে সকল সিনিয়র সেকশনের স্টুডেন্টরা যারা কাজ করছিলেন উদ্ধার কাজে, এবং শিক্ষকরা, তারা কিন্তু বিভিন্ন টেলিভিশনে বলেছেন লাশের সংখ্যা, এবং সেটা অগণিত, 100-এর উপরে, কেউ 100, 200, 300 এরকমও বলেছেন। এবং এই তথ্যগুলো তারা দিয়েছেন বলে সেনাবাহিনী তাদেরকে বেধড়ক লাঠি পেটা করেছে। সেই তথ্য কিন্তু, সেই ভিডিও ফুটেজে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ঘুরছে। আমি শুধু পয়েন্ট গুলো করে বলে যাচ্ছি। তারপরে দেখেন, আমরা দেখলাম আমাদের রক্তের যখন প্রয়োজন, হাহাকার হলো শুরুর দিকে, তখন আমাদের ছাত্রলীগের ছেলেরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়ে তারা রক্ত দিতে গেছে। সেখানে আমরা শুনলাম যে ছাত্রদল কি স্বেচ্ছাসেবক দলের ছেলেরা তাকে মবের শিকার করে তাকে পুলিশে দেওয়ার মতো অবস্থা। ভাই, রক্ত দিতে গেছে, মানুষের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সেই ছেলেটা গেছে, তাকে এখনই মারতে হবে? তো এই যে মানবিকতার ঊর্ধ্বে চলে গেছে, এদের কাছে মানবিকতা শব্দটাই এখন ইরেজ হয়ে গেছে। তারপরে আমরা কি দেখলাম?
মানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ছেলেদের শোডাউন দেখলাম, সেটা নিয়ে স্বেচ্ছাসেবক যারা ছিলেন ওখানে তারা বিরক্তি প্রকাশ করেছেন, তারা বিক্ষুব্ধ হয়েছে। তারপরে আমরা দেখলাম জামাতে আমির উনি বিশাল শোডাউন নিয়ে ওখানে গেলেন এবং সেখানকার রোগীর যারা ছিলেন, যাদের মানসিক অবস্থা বিধ্বস্ত, এরকম একটা অবস্থায় জামাতের আমির ওখানে যে শোডাউন করতে গেলেন এবং তার পরবর্তী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন ওখানে শোডাউন করতে। ভাই, জনগণকে নিয়ে ব্যবসা বাণিজ্য, সুদ, কিস্তি, মানে ভোট, নির্বাচন, ক্ষমতা দখল একটু রাখেন না ভাই। কোলের বাচ্চা মারা গেছে, নিজের কোলের বাচ্চা। একটা মা বাবার কাছে বাচ্চা একটু আঁচল লাগলে কেমন লাগে, এটা মায়ের বুকের মধ্যে জাগে। ওরা তো বাবা মা হিসেবেও অযোগ্য, মানে ধিক্কার জানাইতে হয় এদের। এরকম একটা সময় তারা ওখানে আবার হাত নেড়ে নেড়ে শোডাউন করছে। প্রয়োজনটা কি ওনার? দুদিন আগে উনি, গতকালকে উনি স্টেজের মধ্যে চিত হয়ে পড়ে গেছে, আজকে ওনার যাওয়ার দরকার কি শোডাউন করতে? উনি কি ডাক্তার? ওনার ওখানে কি নির্বাচনী প্রচার করতে হবে? ফাজলামি এগুলো। ধানের শীষে ভোট দিয়ে দিবে মানুষ না, ওখানে গেলে জামাতকে ভোট দিয়ে দিবে। তো এই যে জিনিসগুলো, তার মানে কি আমাদের উপদেষ্টারা কি করতেছে? ফাজলামি করে। আজকে যে কি বলে আমাদের এনসিপির কি বলে, মানে যাদের ধরেন নিবন্ধনই হয় নাই, এই পোলাপান গুলা রাঙামাটি না খাগড়াছড়িতে রাত্রি যাপন করবে, সেজন্য সেনাবাহিনীর ট্যাঙ্ক, সেনাবাহিনীর বহর, পুলিশের লোকজন ওখানে তাদেরকে মানে প্রোটোকল দিচ্ছে। আচ্ছা, কেউ কেউ বলছেন যে ওখানে প্রোটোকল দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত, ওখানে মানে ডগ স্কোয়াড যেটা আছে ওইটাও নাকি ওখানে আছে। ওখানে যে লটবহরের হিসাব আপনি চিন্তাই করতে পারেন, যুদ্ধংদেহী অবস্থা ওখানটায়। তারপরে দেখেন এই যে সন্দেহের কথা, কেন সন্দেহ আসবে না? আপনি যদি অ্যানোনিমাস কোনো জায়গা থেকে কোনো থ্রেট আসে, তাহলে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি? সচেতন হওয়া। হবে কি করে? তারা তো এনসিপি নিয়ে ব্যস্ত, তারা তো এনসিপি কে এন্টারটেইন করছে। আপনি দেখেন এই বিমানটা, কে জানে যে এই বিমানটা ইচ্ছাকৃত বিধ্বস্ত করানো হয়নি? এই বিমানটা তো গোপালগঞ্জে গিয়ে সমাধির ওখানেও বিধ্বস্ত হতে পারত। কারণ যেভাবে গোপালগঞ্জকে নিশ্চিহ্ন করার কথা বলছে, গোপালগঞ্জের প্রতি তাদের যে মানে যুদ্ধ ঘোষণা করা, আমার তো মনে হচ্ছে এখন যে এরকম হঠাৎ করে একটা যুদ্ধ বিমান কেন ঢাকা শহরের মধ্যে উড়াতে হবে? হয়তো এটার গন্তব্য হয়তো গোপালগঞ্জ ছিল, কে জানে? হয়তো সেই দুর্ভাগ্যটা আজকে বাচ্চাদের উপরে আসছে, কেউ তো বলতে পারে না। এই ধরনের সন্দেহ যে আমাদের মনে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই। আর ইউনূস, উনাকে কি বলবো, ওনাকে মনে হয় উনি একটা এআই ক্যারেক্টার, মানে মানুষ না, এআই দিয়ে বানানো একটা ক্যারেক্টার, যেখানে ইনস্টল করা হচ্ছে সফটওয়্যার, সে অনুযায়ী উনি রিয়াক্ট করতেছে। অদ্ভুত একটা। এআই হলে তো ভালো মন্দের বিচারটা করতে পারতো, মানবিক দিকটাও থাকতো। শোনেন, জঙ্গি এআই তো জঙ্গি বিহেভি করবে। আপনি তো ধরেন আজকে আমি আজকে দেশের জন্য কাঁদছি, আপনি দেশের জন্য কথা বলছেন, আপনার এআই তো দেশের জন্য কথা বলবে, একটু হলেও বলবে। কিন্তু একজন জঙ্গির তো দেশ বলে কিছু নাই। জঙ্গিদের কোনো দেশ নাই, সন্ত্রাসীদের কোনো দেশ নাই, সুদের ব্যবসায়ীর কোনো দেশ নাই। আর জামাত ইসলামী, আলবদর, আল শামস, এদের বিষয়ে আমি কোনো কথাই বলতে চাই না। ধন্যবাদ। আজকে দেশের মানুষের মানে আমাদের মানে গলা দিয়ে পানি নামছে না। তা একটা মা বাবার কেমন লাগছে, গড়াগড়ি দিয়ে কাঁদছে। এক বাচ্চাগুলো দেখেন কত বড় অমানবিক দেশে পরিণত হয়েছে আমরা। বাচ্চাগুলো ওরকম বিধ্বস্ত হয়ে মানে দৌড়ে বেড়াচ্ছে, তাকে কেউ না ধরছে, ভিডিও নিয়ে ব্যস্ত সবাই। মানে তামসার দেশে পরিণত হয়েছে আমরা। এটা কোন দেশ? কাদের হাতে? আপু ধন্যবাদ আপু, ধন্যবাদ। 2025 সালের গোপালগঞ্জ গণহত্যা পাক হানাদার সেনাবাহিনী। আচ্ছা, 2025 সালের 16ই জুলাই নাকি গোপালগঞ্জবাসী সেই 25শে মার্চ আমাদের যে কালো রাত্রি ছিল, ওই রকম অবস্থা নাকি গোপালগঞ্জে গেছে এবং তার চেয়েও নাকি ভয়াবহ অবস্থা বিরাজ করেছে। গোপালগঞ্জে ঠিক আছে, বাইক লাভার, হ্যাঁ, বিমান দুর্ঘটনা নিয়ে কিছু বলেন। হ্যাঁ, বিমান দুর্ঘটনা নিয়েই কথা হচ্ছে আজকে। আমাদের শায়লা আহমেদ লোপা, আপনাকে শেখ হাসিনা বার্ন ইউনিট ও ডাক্তার শামসুল সেনের গুরুত্ব কতটা আজ এই অমানবিক মানুষগুলো বুঝবে কি আদৌ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বনফুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শায়লা আহমেদ লোপা, আপনি নিশ্চয়ই, বিবেক মরে গেছে, শ্যামলী ঘোষ, আপনি নিশ্চয়ই দর্শকদের কমেন্টস গুলো পড়েছেন এবং সেখান থেকে তাদের মতামত গুলো নিয়েছেন। সেনাবাহিনী যে বিশৃঙ্খল অবস্থায় আছে, জামাত ইসলামী সরোয়ার্দী উদ্যানে আন্দোলন করেছে, তাদের নাইবে আমিরে জামাত তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। সেগুলোতে আমরা না যেয়ে রাজনৈতিক ভাবে যে আজকে এই যে হাসপাতালে গিয়ে ভিড় করা, এই অবস্থা এবং সেনাবাহিনীর যে বিশৃঙ্খল অবস্থা, এই দুটোকে মিলিয়ে আপনি এই বাচ্চাদের এই যে উত্তরা যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কিভাবে মূল্যায়ন করবেন? কি অস্থিতিশীল অবস্থা থেকে আমরা কোন দিকে যাচ্ছি? বাচ্চাদের উপর দিয়ে সেরে গেল।
ভাই, সবাই সামন্তলাল স্যারের কথাটা একটু বলছে, আমি জাস্ট একটু এক সেকেন্ডে বলে ফেলতেছি, বলতে চাই কিছু। আমি যদি এই গভর্নমেন্টকে কোনো কিছু রিকোয়েস্ট করতে রাজি না, আমি ওনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, ডক্টর সামন্তলাল সেনকে আপনারা বার্ন ইউনিটে নিয়ে যান, তারপর ওনার কাজ শেষ হলে আবার জেলে পুরে দিন। কেন বলছি? কারণ আপনি দেখেন উপমহাদেশে বহু হার্ট সার্জন আছে না? হার্ট সার্জন আছে, সবাই দেবী শেঠির কথা বলে, কেন কথা বলে? ইটস এ কনফিডেন্স। আপনি যখন একটা ক্যান্সার পেশেন্টকেও আপনি যদি একটা ডক্টর এসে হাত ধরলে তার রোগী অনেকটাই ভালো হয়ে যায়, যেটা আমি সরকার প্রধানের কথা বাংলা জনগণের জন্য বললাম। সেই জন্য আমি বলছি ডক্টর সামন্তলাল সেন হচ্ছেন এমন একজন ডক্টর যিনি বাংলাদেশের বার্ন মানে আগুনে দগ্ধ পোড়া মানুষদের জন্য একটা একটা মানে আস্থার জায়গা, আশীর্বাদ আস্থার জায়গা, এবং মনে করে ও সামন্ত স্যার আসছেন, আমি ভালো হয়ে যাব। এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটাকে রাখেন, আপনাদের কাছে হাত জোর করি, আপনারা ওনাকে একটু নিয়ে যান। পরে বিদেশ থেকে বড় বড় লোক আনেন, জাতিসংঘ আনতেছেন, বিদেশ থেকে আমেরিকাকে বাংলাদেশে ঢুকাই দিতেছেন, সব বুঝতেছি আমরা, সেটা করেন। আগে মানুষ বাচ্চাগুলোকে বাঁচান, কারণ আমি একজন মা, আমি বুঝতেছি। আপা বললেন, আমরা সবাই বুঝতেছি, আমরা সবাই প্যারেন্টস। এইগুলো একটা। আচ্ছা আপু, আপনার সাথে আমি একটু মিলে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ডাক্তার সামন্তলাল সেনকে আনলেই যে সব সমস্যার সমাধান হবে তা না। ডক্টর সামন্তলাল সেন একজন কৃতি মানুষ, উনি আপনি হাত রাখার কথা বললেন, ওনার নেতৃত্বে যদি এই কাজগুলো হতো, উনি তো আর সবার ট্রিটমেন্ট করবেন না, কিন্তু এই মানুষটার নেতৃত্ব যদি থাকতো, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রোগী আসুক, বা আজকের এই যে আমাদের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যাচ্ছে, এই মুহূর্তে তার ছায়াটা দরকার ছিল। জি প্লিজ। হ্যাঁ, আপনি বলেন না, আমরা বলি না আমি এই ডাক্তারকে দেখাবো না, আমার ওই ডাক্তার লাগবে, এইরকম কেন বলি? ডাক্তারকে আমাকে সারিয়ে দিবে না, এবং তার যে এক্সপার্টিস আছে সেটা দিয়ে হয়তো ট্রিটমেন্টটা ত্বরান্বিত হবে। এবং আমার সেই ডক্টর আছেন, বিনা দোষে সে জেলে, তাকে আনতে অসুবিধাটা কোথায়? এত এত প্রতিহিংসা চরিতার্থ করতে হবে কেন মানুষের জীবনের উপর দিয়ে? যাই হোক, আপনি আমাকে, আমার আসলে কি ভাই, আমি দেখতেছি আমার টেম্পারমেন্ট লুজ হয়ে যেতেছে বারবার। না ঠিক আছে, বলেন। আমি এরকম ক্যারেক্টারে কিন্তু একটু মিলিয়ে বলবেন যে আমাদের সেনাবাহিনীর যে অধপতন, এগুলোও কিন্তু একটা কারণ। মানুষ দেশ বিষিয়ে গেছে, মানুষ বিষিয়ে উঠছে, যে ভালো লাগছে না কারো, কি কাজকর্ম দেখতে পায়। আজকে সবকিছুকে সবাইকে একদম স্তম্ভিত করে দিল এই ঘটনাটি এই কারণে ঘটেছে, আমরা যখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছি, আমরা যখন এক্সট্রিম আর কোথায় যাব, সেই মুহূর্তে এরকম একটা ডিজাস্টার কিন্তু বাচ্চাদের উপর দিয়ে যেটা গেল। জি প্লিজ। হ্যাঁ, আপনি আমাকে বলেন যে কেন এই যে কনস্পিরেসি থিওরির কথা বলে, কনস্পিরেসি থিওরি। আপনি দেখেন গোপালগঞ্জ ঘটে গেল, সেখানে সেনাবাহিনী, আমাদের স্পাইনলেস সেনাবাহিনী, মেরুদণ্ডহীন, সেটা প্রকাশিত হলো, অথবা কম্প্রোমাইজ সেনাবাহিনী, দুটোর মধ্যে তো যে কোনো একটা বলবেন। ইদার তাদের মেরুদণ্ড নাই, অর তারা কম্প্রোমাইজ হচ্ছে, তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, জুলাই ষড়যন্ত্রের সাথে, দুটোর মধ্যে যে কোনো একটা। এই স্পাইনলেস সেনাবাহিনী জাতির সামনে উন্মোচিত হয়ে গেল। একই সাথে কতগুলো ঘটনা ঘটলো দেখেন। এনসিপি, যেটা ডক্টর ইউনূস চাচ্ছে যে সরকারি দল বলি আমি ওটাকে, সরকারি দলকে এস্টাবলিশ করতে, সেটা পারলো না, জেলায় জেলায় যে দৌড়ান খেয়ে আসতেছে। একই সাথে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটলো মানে জাতীয় লেভেলে যদি আপনি বলেন, এবং অ্যাট দ্য সেম টাইম জাতিসংঘের অফিস খুলতেছে, অ্যাট দ্য সেম টাইম আবার কি হলো, ওই যে আমাদের একটা অলিখিত মানে অপ্রকাশিত চুক্তি তারা সই করতে যাচ্ছে আমেরিকার সাথে, অনেকগুলো ঘটনা। তার মধ্যে আপনার সবচেয়ে ভয়াবহ ঘটনা এখন ঘটলো বিমান দুর্ঘটনা, এমনই একটা সময়ে। আমার বাচ্চা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কিন্তু আমরা বাংলাদেশের কোন অভিভাবক আর সময় নেই আর কিছু ভাবার। এখন ফোকাস করব আমরা আমার বাচ্চার দিকে। আমার একটা বাচ্চা স্কুল থেকে বের হইতে পারছে, কারণ স্কুলটা 20 শেষ হয়ে গেছিল, বের হওয়ার বাচ্চারা, একটা ভাই হয়তো বের হয়েছে, আরেকজনকে পাওয়া যাচ্ছে না, প্যারেন্টস কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার তো সময় নাই। তো আপনি এই যে এটা তো খুব স্বাভাবিক, এটা একটা খুব, আমার না, আপনি যে কোনো টকিস্টরে জিজ্ঞেস করেন, ওরাও সেম ভাবেই চিন্তা করবে যে আসলে কি এটা পরিকল্পিত, এটা কি ড্যামেজ, সেনাবাহিনীর ড্যামেজকে ক্ষতিপূরণ, মানে ড্যামেজ হয়েছে যে সেটার কি বলবো, এটাকে একটু ফিল আপ করার জন্য, মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আর এই সেনাবাহিনী দিয়ে তো আপনি, এখন সেনাবাহিনী ছুটছে ওদেরকে হেল্প করতে, কেন গোপালগঞ্জের সময় মনে ছিল না? গোপালগঞ্জকে আপনারা কি মানুষ না? তারা কি বাংলাদেশের ভূখণ্ডের? আপনি কি জানেন গোপালগঞ্জে কতগুলা কেস হয়েছে? টোটাল 5400টা কেস হয়েছে, এবং যে 5 জন না 6 জন মারা গেছে, তাদের নামেও মামলা হয়েছে। মামলা কি জানেন?
এবং এই যে 5,400 জনের নামে মামলা হয়েছে, সেই মামলায় কোনো মামলা কে করছে জানেন? উপপরিদর্শক মামলা করছে এবং বেনামি মামলা। কোনো প্যারেন্টস কিন্তু মামলা করতে পারে নাই, অভিভাবক মামলা করতে পারে নাই। আপনি এগুলাকে কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি ভাই? ওনারা কি মনে করে আমরা কোনো, ওনারা যতই দমন পীড়ন করুক, শেখ হাসিনা তথ্য প্রযুক্তিকে এমন জায়গায় নিয়ে গেছে এইসব খবর চলে আসে, এগুলো খবর বসে থাকে না, এগুলো খবর আমরা পাই। সুতরাং এই সেনাবাহিনী এখন বিমান বাহিনীর ইরেসপন্সিবিলিটির জবাব বিমান বাহিনীকে দিতে হবে। বিমান বাহিনী কেন এইরকম একটা ট্রেনিং, মানে যুদ্ধ বিমান যেটা ট্রেনিং প্লেন, সেটাকে কেন ওই রাস্তা দিয়ে ওই রুটটা তাদেরকে ইউজ করতে দিল, পারমিশন দিল কিভাবে এভিয়েশন? এটার জবাব দিতে হবে। সেটা ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেলে নিশ্চয়ই তাদের মধ্যে কি কনভারসেশন হয়েছিল সেটি জানা যায়। সেটাও যদি সঠিকভাবে প্রচার করে, মানুষের তো কোথাও আস্থা নেই। আচ্ছা, আরেকটি কথা বলতে চাই যে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত হতে হবে, এটা এই সরকারের অধীনে এই তদন্ত হলে হবে না। হ্যাঁ, যদি দুর্ঘটনাই হয়ে থাকে দুর্ঘটনাটাও সুন্দর করে প্রকাশ করুক, আর সেটি দেশবাসীকে জানাক। সেকেন্ড আমি বলি, এই যে ভদ্রলোক, জামাতের ভদ্রলোকটা আমির, উনি কিভাবে ফিট লেগে গেল বিশ্বাস করেন। আমি যখন ফিট হয়ে গেছে তখনই আমার মনে হচ্ছে এই লোকটা কি নাটক করতেছে, টু গেইন দ্য সিম্প্যাথি, যে আমি খুব কাজ করতেছি, আমি ফেন্ট হয়ে গেছি। সে যদি খুবই অসুস্থ থাকবে, একটা বৃদ্ধ লোক, সে ওখানে কেওয়াস সৃষ্টি করার জন্য, এখানে মানুষের রাস্তা নাই, পথ নেই, যেমন মধ্যে তার ওখানে যাওয়ার দরকারটা কি? দ্যাট মিনস 10 লক্ষ লোক, তাই না, ওখানে একটা তার মানে তার অসুস্থ হওয়ার বিষয়টা নাটক। উনি তো হাসপাতালে থাকতে পারতেন না। আচ্ছা, যাক আমরা সেদিকে যদি না যাই, মুন্নু হাসান, জি জি জি, অরূপ ভট্টাচার্য, আমেরিকা থেকে বিমান কেনার চুক্তি হয়েছে, বাংলাদেশের 10টি বিমান কিনবে। ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন দর্শক মন্ডলী, আপনারা শেয়ার করে দেবেন একটু। আমরা আসলে এটা নিয়ে উদ্বিগ্ন, পুরো দেশের মানুষই উদ্বিগ্ন, আপনাদের উৎকণ্ঠার কথাও আমরা জানতে পাচ্ছি। আমরা মুন্না পরবর্তী কমেন্টস কিছু একটা আমরা আলোচনায় চলে যাব। মুন্না কি আছো? আসিফ স্যার বলেছেন বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করা হবে, এই বার্তা। আচ্ছা কিছু বলা হয়ে গেছে। তিনি ভালো চিন্তা করছেন। দীপদীপ, ভারত অস্ত্র দিয়ে সাহায্য করুক, এদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে প্রস্তুত আছি। জি, ধন্যবাদ আপনাকে দীপ। আমিনুল বাবুল, বাংলাদেশের কি দেশ কি আছে? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আপনারা যুক্ত হয়েছেন, আপনারা অনেক হাজার আমাদের যুক্ত হয়েছেন। এখন আপনারা দেখছেন জিনিসটি। সামন্তলাল সেন, মিনা সিং, তিনি বলছেন সামন্তলাল সেনের দরকার নেই, কালা পাঠান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাঠান। আচ্ছা ঠিক আছে, দেন মিনা সিং। এবং আমার তাসনিম যারা কোথায়, খাইরুল হক, লাবলু, গোপালগঞ্জ এখন গাজা বা কাশ্মীর। জি, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের আতঙ্ক, শ্যামল দত্ত, সেনাবাহিনী এনসিপির চৌকিদার। জি, ধন্যবাদ। সবাই ক্ষুব্ধ। হ্যাঁ, মিনার হাকিম, তিনি বলছেন কাঁদো বাঙালি কাঁদো। জি, ধন্যবাদ আপনাকে। ABC 1 2 3 ব্ল্যাক বক্স মেরামতের আগে খুঁজে পাওয়া যাবে না। ব্ল্যাক বক্স মেরামত কিয়ামতের আগে খুঁজে পাওয়া যাবে না, আমি তো চোখেও দেখি না এখন। আচ্ছা, অরূপ ভট্টাচার্য, ব্ল্যাক বক্স পাওয়া গেলে বলবে শেখ হাসিনা করেছি। আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র হতে পারে। আচ্ছা আপা, আমি একটা এখন কথা বলি। প্রথম কথা হচ্ছে, তেজগাঁওয়ে যেখানে এখন প্রশিক্ষণ বিমানগুলো চালানো হয়, যেখান থেকে উড্ডয়ন করে, এটা এখানে থাকার কোনো যৌক্তিকতা নেই। সময়ের প্রয়োজনে এটা এখানে হয়েছে, 71, 72 বা 60-এর দশকে হয়েছে, কিন্তু এখন তো ঢাকা শহর এক্সপ্যান্ড হয়ে গেছে, এগুলো এখন দূরে সরিয়ে নেওয়া দরকার। যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা একসময় লোকালয় থেকে দূরে ছিল, ঠিক আছে, কিন্তু এখন সময়ের প্রয়োজনে এটা দূরে সরিয়ে নিতে হবে। বিগত সরকার চেষ্টা করেছিল আড়িয়াল খান নদীর পাশে একটা সুন্দর এয়ারপোর্ট করা, কিন্তু নানান ষড়যন্ত্রে, মারামারি, কাটাকাটিতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমরা না হলে একটা নতুন এয়ারপোর্ট পেতাম। তারপরে বিগত সরকার 3rd টার্মিনাল আন্তর্জাতিক আমাদের বিমানবন্দরের পাশে করলো। ময়মনসিংহে একটা আন্তর্জাতিক বিমানবন্দর করার চিন্তা ভাবনা করেছিল। এখন আরেকটি কথা আমি বলবো, আমাদের এই যে ক্যান্টনমেন্ট আছে ঢাকার ভিতরে পড়ে গেছে, এখন যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে, এই ক্যান্টনমেন্ট এবং বিডিআর এর যে পিলখানা আছে, এই দুটোকে যদি ঢাকা মহানগরী থেকে সরিয়ে দূরে কোথাও সুন্দর জায়গা দেয়া হয়, তাহলে ঢাকা শহরের যানজটও থাকবে বলে অনেকে মনে করছেন না। আচ্ছা, প্রশিক্ষণ বিমানের কথাটা আমি শুরুতে বলেছি, এই কেন্দ্রে থাকা এবং বিধ্বস্ত হয়ে পড়া, এটা যদি আজকে দূরে হতো, এই ডিজাস্টারটা আমাদেরকে দেখতে হতো না। আপনি এবার আপনার কথা একটু শেয়ার করেন। দর্শকদের মন্তব্য দেখেছেন, আমিও কিছু কথা বলেছি। জি, আপনি। বঙ্গবন্ধু কন্যা কিন্তু এই যে আপনি যে কথাগুলো বলেছেন, এই প্রত্যেকটি প্রচেষ্টা কিন্তু তিনি করেছিলেন, কিন্তু তখন তীব্র বাধার মুখে করেছেন। আজকে কিন্তু
বঙ্গবন্ধু কন্যা যা বলেছেন সেগুলো কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় প্রতিটি কথা, প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে যৌক্তিক এবং সত্যি বলে প্রমাণিত হচ্ছে। আজকে মেট্রো রেলটা হওয়াতে এই যে মানে স্কুলের বাচ্চাদেরকে যে দ্রুত সময় নিতে পেরেছে, আজকে এই যে লাইনগুলো ক্লিয়ার হওয়াতে, তো তখন তো বলা হয়েছিল যে উনি এটা কেন করছেন, ওটা কেন করছেন, এটা ঠিক না, ওটা ঠিক না, তীব্র সমালোচনা ওনাকে করা হয়েছে। এই যে সমালোচনার যে মুখগুলো, আমি আজকে খুঁজছিলাম যে মুখগুলো কোথায়। 5ই আগস্ট পরবর্তী সময় এই মুখগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মুখগুলোর জানাজা হয়ে গেছে। তো এখন আমার মনে হয় যে যারা এই সমালোচনাগুলো তখন করতো, ওরা হচ্ছে আসল চক্রান্তকারীদের দোষর। সময় আসুক, এদেরকে খুঁজে বের করতে হবে যে যে কোনো কিছুর মধ্যে তারা কিন্তু সবসময় সমালোচনা করেছে, এবং এই সমালোচনাগুলো এখন বোঝা যাচ্ছে যেগুলো চক্রান্তের স্বার্থেই করেছে, দেশের স্বার্থে নয়। যদি দেশের স্বার্থে হতো তাহলে আজকেও তারা সমান জোরালো কণ্ঠে কথা বলতেন। আজকে তো বলছেন না, আজকে তো ঘুমিয়ে আছেন ডলারের প্রেসারে। তো যাই হোক, আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে একটু গোপালগঞ্জের বিষয়ে বলা দরকার। দেখেন, গোপালগঞ্জ জেলায় 15 থেকে 16 লক্ষ মানুষ, 8টা মামলায় প্রায় 10,000 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 400-র উপরে গ্রেফতার। আর প্রতিদিন সন্ধ্যার পরে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হচ্ছে, মানুষজনের উপর কিন্তু মানবতর নির্যাতন চলছে। এবং আগামী 1 মাসের মধ্যে যে পরিকল্পনা, পুরো গোপালগঞ্জটাকে কিন্তু একটা অবরুদ্ধ জায়গায় পরিণত করা, তাদের পরিকল্পনা গোপালগঞ্জ নাম পরিবর্তন করা, নিশ্চিহ্ন করে দেয়া, গোপালগঞ্জের গোপাল থাকবে না, এই যে যুদ্ধ ঘোষণা করা, এই অদ্ভুত সাহসটা কোথা থেকে পাচ্ছে? এটার পেছনের বাতাসটা কি সেনাবাহিনী দিচ্ছে, পুলিশ বাহিনী দিচ্ছে, বিজেপি দিচ্ছে, কে দিচ্ছে? এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা জানি ইউনূসের হাতে, তার সরাসরি নির্দেশে। তাহলে আজকে পর্যন্ত গোপালগঞ্জকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যত হত্যা হয়েছে, সকল কিছুর দায়ভার ইউনূসকে নিতে হবে। তাহলে সব খুব সরাসরি আমরা বলতে পারি মানে সর্বনিকৃষ্ট স্বৈরাচার এবং গণহত্যাকারী হিসেবে তাকে নির্দ্বিধায় বলা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরা কিন্তু এখনো প্রকাশ্যে গোপালগঞ্জের বিরুদ্ধে উস্কানি, হুমকি দিয়েই যাচ্ছে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তারা। তো এনসিপির মতো একটা অনিবন্ধিত রাজনৈতিক দল বলা যাবে না, সন্ত্রাসী জঙ্গিদের একটা কয়েকজনের একটা গ্রুপ, যারা সেনাবাহিনীকে নিয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় এই আস্ফালন করছে সারা বাংলাদেশের আপামর জনসাধারণের উপর। এবং আমরা, আপা বলছিলেন না, যে আপাই তো বোধহয় বলছিলেন যে সেনাবাহিনী কি মেরুদণ্ডহীন। সেনাবাহিনীর তো মেরুদণ্ড মানে নেই, কারণ তারা আজ্ঞাবহ হয়ে কাজ করছে। আমি বলবো যারা চুপচাপ দেখছি তাদেরও মেরুদণ্ডের সমস্যা আছে। কেন আপামর জনসাধারণ আমরা প্রত্যেকে প্রতিবাদ করি না? কেননা সব দায় দায়িত্ব কি আওয়ামী লীগ সরকারের? যখন বঙ্গবন্ধু কন্যা সরকার পরিচালনা করেছেন তখনও বঙ্গবন্ধু কন্যার অপরাধ, আওয়ামী লীগের অপরাধ, বঙ্গবন্ধু কন্যা সরকারের অপরাধ। তখন সবাই কথা বলেছেন, এখন বলেন না কেন? এখনো বলতে হবে, এখন বলতে হবে নিজেদের স্বার্থে। তখন তো কারো স্বার্থে বলেছেন, এখন নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলেন। এই যে আজকে বাচ্চারা মারা গেল এবং এই যে মিসম্যানেজমেন্ট হচ্ছে, এগুলো কিসের জন্য? এই যুদ্ধবাহী প্লেনটার আজকে কেন ঢাকা শহরের মধ্যে? আমরা কিন্তু কদিন আগে বলছিলাম যে গোপালগঞ্জের নৌবাহিনী টাহিনী সবাই চলে গেছে, শুধু বিমান বাহিনী যুদ্ধ বিমানটা যাওয়া বাকি আছে। তো তার মানে কি, যখন দেখেছে রাজপথে নৌপথে গিয়ে গোপালগঞ্জে কিছু করতে পারবে না, তখন কি আমরা বলতে পারি না যে এই যুদ্ধবাহীর টার্গেট ছিল গোপালগঞ্জ? যদি তা না হয়ে থাকে তাহলে আমরা সঠিক তদন্ত চাই। তদন্ত ইউনূসের হাতে না, আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেটি তারা করবে না আমরা জানি, তার দাবিও করি না। এবং আজকে এই যে বাচ্চাদের লাশের সংখ্যা, আহতদের সংখ্যা, হতাহতের সংখ্যা, মিসম্যানেজমেন্টের বিষয়, এগুলোর জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য নাই, কিছু নাই, এটা বলবেও না। কারণ তারা মিলে যে বাংলাদেশটাকে ম্যাসাকার করছে, এই ম্যাসাকারের জবাব আমি মনে করি যে জনগণকে দিতে হবে। এই যে মায়ের কোল খালি হলো, এটা অনেক বড় একটা ডিজাস্টার। জি জি, মাদের প্রতি, অভিভাবকদের প্রতি আসলে কিভাবে মানুষ সমবেদনা জানাবে? যাদের সন্তান গেছে তারা জানে। জয় বাংলা সমালোচনাকারীদের খুঁজে মার হবে। জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। শায়লা আহমেদ, দর্শক মন্ডলী, মুন্না একটু তাড়াতাড়ি দেখাও। হ্যাঁ, তারপরে মুন্না, আচ্ছা ঠিক আছে। আমরা রুকে আপা এবং শায়লা আহমেদ, আজকে আমাদের মহসিন ইসলাম ভারতকে
খুশি করার জন্য নতুন প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করে হাসিনার ন্যায় সরকার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেমন দেখাইতে থাকো তুমি, পড়া যাচ্ছে না। আচ্ছা, অনেকেই দোষযুক্ত হয়েছেন দর্শক মন্ডলী, আপনারা ঠিক আছে। প্রাচী আপা, আপনি নির্যাতিতের প্রাচীর, জি HIHI জি IH, বাবার এটা আবার কোন সংকেত? জি অরূপ ভট্টাচার্য সমাধি রাখবে না শুনেছি, হ্যাঁ সমাধি রাখবে না শুনেছি, এটা কি? আচ্ছা যাক, আশঙ্কার আচ্ছা, একটা জেলাকে ভাগ করে গোপালগঞ্জ জেলাকে ভাগ করে দেওয়া হয়েছে অলরেডি, মানচিত্র আঁকা হয়েছে অলরেডি, ঠিক আছে, মানচিত্র প্রচার হয়ে গেছে অলরেডি, হ্যাঁ গোপালগঞ্জে ভাগ করে কোন কোন জেলার সাথে অংশীভূত করা হবে সেটা প্রচার হয়ে গেছে। তারপরে আবার আরেকটা জিনিস যেটি বলতে চাই, যে গোপালগঞ্জের ঘটনাকে কিন্তু আগেও যুদ্ধ পরিস্থিতির কথা বলেছে আমাদের প্রধান উপদেষ্টা, বলেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি, সেই কথা তিনি এখনো তোলেননি, উঠাই নেননি, মানে বলেন নাই যে এখন আর যুদ্ধ পরিস্থিতিতে নাই, তার মানে আমরা এখনো যুদ্ধ পরিস্থিতিতে আছি। এবং আমাদের সমন্বয়ক যারা, তারা মাঝে মধ্যেই বলে যে গৃহযুদ্ধ শুরু হবে, গৃহযুদ্ধ, আমাদের উপদেষ্টা বলে গৃহযুদ্ধ শুরু হবে, গৃহযুদ্ধ হচ্ছেই। আচ্ছা এখন হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি গোপালগঞ্জের বিষয় নিয়ে যে আমরা যুদ্ধ ঘোষণা করব, এই ক্ষেত্রে আইনের ব্যাখ্যা কি আপনার সেই দিকে জানা আছে কিনা? দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলা হয়েছে প্রকাশ্যে, এটা কি হবে? এটা কি হওয়া উচিত? এটা তো শাস্তি হওয়া উচিত, কারণ একজন সাধারণ, সে তো একটা সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাও তাকে বলা যাবে না, কারণ অনিবন্ধিত তারা। তো এই যে মব দলের, মব সংগঠনের একজন ব্যক্তি, যার জামাত ইসলাম, জামাত মানে শিবিরের কর্মী হিসেবে যার সুখ্যাতি আছে, তারা যখন বলে যে যুদ্ধ ঘোষণা করছি, অমুক দেশকে উড়ায় ফেলবো, অমুক জেলাকে এই করব, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রের তো রাষ্ট্রদ্রোহী মামলা করা উচিত, তার বিরুদ্ধে মানে কি বলে ওটাকে, অ্যাটেম্পট টু মার্ডার মামলা করা উচিত, সব রকমের মামলা হওয়া উচিত, কারণ তার এই উস্কানির কারণে মানুষের প্রাণ চলে যাচ্ছে। তো এখন রাষ্ট্র তাকে কি বা তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নিবে? রাষ্ট্র তো তাকে যুদ্ধ করবার জন্য নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি সবকিছু সাথে দিয়ে দিচ্ছে, যে যাও বাবারা যুদ্ধ করো, যা ইচ্ছা তাই করো, করে দেশটা ভেঙে চুরে আমাকে আমার চেয়ারে বসিয়ে রাখো। ব্যাপারটা তো এরকম হচ্ছে, কিন্তু যুদ্ধ করবার জন্য সাথে সাথে সেনাবাহিনীর ট্যাঙ্ক যাচ্ছে তার সাথে। কেন? প্রতিদিনের খরচ কত জানেন? এই যে এনসিপি কে প্রোটেকশন দিচ্ছে মিনিমাম 3 কোটি টাকা, এই টাকা কে দিচ্ছে? আমি আপনি দিচ্ছি। সেনাবাহিনীকে কি রাখা হয়েছে আমার আপনার টাকায় এনসিপির এই কয়েকটা সন্ত্রাসী জঙ্গিকে প্রোটোকল দেওয়ার জন্য? ওরা কোন প্রোটোকল পায়? শুনেন, একটা নাগরিকের প্রোটোকল পাওয়ার স্ট্যাটাসের বিষয় আছে, ওরা কোন স্ট্যাটাসে এই ধরনের প্রোটোকল পায়? কোন স্ট্যাটাস? শাইলা আপু, কোন স্ট্যাটাসে এই প্রোটোকল পায়? কোন স্ট্যাটাসে এই প্রোটোকল পায়? যুদ্ধ ঘোষণা করেছে দেশের নাগরিকদের বিরুদ্ধে, গোপালগঞ্জের মানচিত্র ভাগাভাগি করে অন্য জেলার সাথে দেয়া হয়েছে, তার মধ্যে এই দুর্ঘটনা। এখন কি তাদের এই কর্মসূচি আরেকটু পিছিয়ে গেল? গোপালগঞ্জকে ভাগ করা, গোপালগঞ্জে দ্বিগুণ শক্তি নিয়ে যাওয়া একটু পিছিয়ে গেল কিনা? না না, আমার ধারণা পিছায়নি। আমি আপনাকে ওই যে বিমানের কথা বললাম না, বিমান বাহিনী, ওখানে বিমান বা এয়ারপোর্ট আছে, আমি শুধু একটা কথা বলতে চাই, বিমান যখন উড্ডয়ন করে তার আগে টেকনিক্যালিটিস গুলো দেখে। 16 মিনিটের মাথায় ওটা পড়ে গেছে না, কত মিনিটের মাথায়, তার মানে ইট ওয়াজ এ ফল্টি প্লেন, মানে কোন একটা যান্ত্রিক ত্রুটি ছিল। এটা হচ্ছে, এটা মানুষের মাথায় রাখা উচিত, ওটাতে যান্ত্রিক ত্রুটি ছিল, এটা ভয়ঙ্কর গাফিলতি আর কি, গাফিলতি বা ইচ্ছা করে আমরা জানি না। এটা গেল একটা। আর আপনি বললেন যে ওই যে পাটোয়ারি না কে, ওগুলোর নামও আমার বলতে ভালো লাগে না, ও বলতেছে গোপালগঞ্জে মানে সে যে স্টেটমেন্টটা দিল, এটা কিন্তু জানেন এটা যে একটা যুদ্ধাপরাধ, মানুষের বিরুদ্ধে আপনি যখন নাকি একটা, এটা একটা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এটা একটা যুদ্ধ অপরাধ। আপনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে এটা হইলে আমি এটা করব, এবং নিরীহ নিরস্ত্র মানুষের বিরুদ্ধে আমরা যেটা দেখি গাজাতে, আমরা দেখছি তো গাজার জন্য তো আমরা মরে যাচ্ছি, এই যে এরাই বেশি মাতম করতেছে। আর আপনি যেটা বলতেছেন যে মানচিত্র বদলে দিবে, আমরা তো কতগুলো মানে মানে সন্ত্রাসী, গুন্ডা, জঙ্গি এটা ক্যাপচার করে নিছে। ওই যে আমি শুরুতেই আপনাদেরকে বলছি, মুরগি এলো দেশে বা রাক্ষস এসে আমাদের ঘরটা দখল করে নিছে, এই রাক্ষস মুক্ত না করতে পারলে দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট। বুঝতে পারছেন? এখন আইন, আদালত, নিয়ম কানুন, শৃঙ্খলা, পরিমিত বোধ, আপনি দেখেন না, স্লোগানের ভাষা শোনেন, আপনার শুনতে হয়, সাথে আপনার বাচ্চাটাকেও শুনতে হয় স্লোগানের ভাষা। লজ্জায় আপনি কান বন্ধ করেন, আমি শিওর।
আপনি বুঝতে পারেন এগুলো কোনো স্লোগান, মানুষের জাত এগুলো কোনো স্লোগান দেয়? এগুলো বাংলাদেশের মানুষ না। মানে এটা কি বলবো, এই স্লোগানের স্লোগান কথা তুললেন, মানে স্লোগান যে কোথায় চলে গেছে এখন। আমাকে যখন পাঠায় বলছে এইসব আমাকে পাঠাবো না, এইসব জিনিস আমি একটা শুনে আমি বুঝে গেছি কি হবে এরা। এদের কাছ থেকে প্রোডাক্টিভ কিছুই আপনি আশা করতে পারবেন না। এই যে ডক্টর ইউনূস কি করেছে জানেন? ডক্টর ইউনূস যে এজেন্ডা নিয়ে এসছে বাংলাদেশকে, আপনি 16 মাসের আগের বাংলাদেশ, আমি আমার দর্শক যারা আছে, যে কয়জন আছে, চোখ বন্ধ করে আমি বলবো 11 মাস আগে ফিরে যান, বাংলাদেশের কথা চিন্তা করেন। বিদেশে আমরা যারা থাকি তাদের বাচ্চারা বলে আমরা তো বাংলাদেশেই চলে যাই, কানাডার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বাংলাদেশে এত ভালো আছে সবাই, বাংলাদেশে কাউকে কোনো গিফট নিয়ে গেলে ওরা খুশি হয় না, বাংলাদেশে এতই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের এতই মানুষ ফ্রিলি চলাফেরা করতে পারে, তাহলে আমরা এখানে কেন থাকতেছি? সেই বাংলাদেশ 11 মাসে আপনারা দর্শকরা চোখটা বন্ধ করে ভাবেন, আপনি চিন্তা করেন আপনার বাচ্চাটাকে আপনি স্কুলে দিলে আপনি গার্ড হিসেবে স্কুলে বসে থাকেন, বাচ্চা স্কুল শেষ হবে আপনি বাসায় নিয়ে আসেন। এখন কি হলো, বাচ্চাকে স্কুলে দিয়ে আপনি বাইরে থাকবেন, আপনার মাথার উপরে একটা বাস ফালাই দিবে, প্লেন ফালাই দিবে। আমি তো সেভাবেই দেখতেছি। কারণ কি, কোনো তিষ্ঠায় দিতেছে না তো আমাদেরকে। এখানে আপনি গোপালগঞ্জকে তো আপনি বাদ দিতে পারেন না, গোপালগঞ্জ তো আমাদের একটা রাষ্ট্রের অংশ। কিন্তু এই গভর্নমেন্ট, এই যে একটা যারা তাদেরকে ক্ষমতা দিলেন ডক্টর ইউনূসকে, আমি তাদেরকে প্রাচী আপার সাথে একমত, এবং সব শোতে যে আমি বলি এভরি অ্যাকশন হ্যাজ কনসিকুয়েন্সেস। আপনি ক্ষমতাটা নিয়ে কার হাতে ক্ষমতা দিচ্ছেন এটা খুবই ইম্পর্টেন্ট। ইন্ডেমনিটি দিয়েও কিন্তু উনি, ওই কয়দিনের ইন্ডেমনিটি দিয়েও কিন্তু উনি 11 মাসে ওনার উনি কোনো কিছু ঠিক করতে পারেন না, কারণ উনি ঠিক করতে চান না, উনি এই যুদ্ধাবস্থায় রাখতে চান। দেখেন গত কিছুদিনের ঘটনায় এমন একটা টার্ময়েলের মধ্যে উনি আমাদেরকে ফেলছেন, নির্বাচন সব ভুলে গেছে। আর নির্বাচন সে তো সুদূর পড়া হতো। এবং সবচেয়ে বড় কথা, আপনি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপি কে আপনি কনফিডেন্সে নেবেন? প্রত্যেকটা এলাকায়, থানাকায়, মহকুমায় যায় জিজ্ঞেস করেন। আমি নিজে ভুক্তভোগী, আমি বিদেশে থেকে বলতেছি এই কথা, আমার নিজের এলাকার কথা আমি বলতে পারি। সব জায়গায় চাঁদাবাজি, মানুষকে ভয় দেখানো, ভীতি দেখানো, দখল চলছে। জামাত করতেছে অফিসি আদালত দখল করে, বিএনপি করতেছে এটা। আপনি কি আমি বলতেছি না যে আওয়ামী লীগ একমাত্র পছন্দের দল, বাট আপনাকে তো প্লেটে একটা কিছু দিতে হবে, যাকে আপনি আরেকটা কনফিডেন্ট আপনি মনে করেন যে না আমাকে একে আমি ক্ষমতা দিলে আমি ভালো থাকবো। দিন শেষে তো আমরা 18 কোটি লোক ভালো থাকতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই। আমাদের 5টা মৌলিক অধিকারের পরেও আমাদের যে সামাজিক অধিকারগুলো সেগুলো তো আমরা চাই। তো এই লোকের কাছে তো আপনি চাইতে পারেন না, ডক্টর ইউনূসের কাছে। এখন অবস্থা ছেড়ে দে, মাকে দে বাজে, তুমি যাও। আপু অনেক ধন্যবাদ আপনাকে। না, সবাই খুব মর্মাহত সবকিছু নিয়ে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। তার মধ্যে সবকিছুকে ছাড়িয়ে গেল আজকের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি। এখানে একজন মানুষ কিন্তু আমাদের দেশের পুরো 11 মাসের যে ঘটনা ঘটেছে এটা নিয়ে মোটেই উদ্বেগ উৎকণ্ঠা ওনার মধ্যে নেই। এটা একটা আপনাদের জন্য ধাঁধা, কি সেটা বলতে পারবেন? দুইজনের একজন কেউ হাত তোলেন আগে, যিনি বলতে পারবেন। না, আমি উত্তর সঠিক হয়েছে। জি 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 জি। আচ্ছা, তো যে কথা বলতে চাই আপু, ওনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই কোনো কিছুতে। নির্বাচনের বিষয়ে এখন আমরা কোনো আলোচনা করতে চাই না, আলোচনা হবে না, আলোচনার দরকারও নেই। আমরা এখন এই ঘটনাটা ঘটেছে এটা নিয়ে, এই যে আপনি বললেন দরকার নেই, এইটাই ওই লোকটা আছে, ও ভীষণ ধুরন্ধর জিনিস। এই যে বললেন দরকার নেই, এটাই আমাদেরকে দিয়ে বলা এখন সময়ই নাই। এইটাই চেয়েছেন উনি। হ্যাঁ, এই যে লন্ডন ষড়যন্ত্র হয়েছে, সেখান থেকে সেটা পাকাপোক্ত হয়ে আবার বাংলা খুব কুল ব্রেইনে জিনিসটা হ্যান্ডেল করা হয়েছে। একদম চমৎকার ভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে চমৎকার ভাবে এই জিনিসটা আসবে। এখন আপনি ঠিকই ধরেছেন, আমাদের মুখ থেকে এখন বেরোবে নির্বাচন দরকার নেই বাবা, ওগুলো নিয়ে আলোচনা কইরো না। কথা এটাই ইনি সাকসেসফুল। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী বিচ্ছিন্ন করে ফেলছে, কোনো বাহিনী নেই। জি, রোজ কিয়ামতের মতো নির্বাচন হবে, রোজ কিয়ামতের মতো। আচ্ছা, ঠিক আছে, অরূপ ভট্টাচার্য। প্রাচী আপা এখন একটু বলবেন, আমি এখন কোন দিক দিয়ে প্রশ্ন করবেন? সান্ত্বনার কি বানিয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু কি হতে পারে, কি হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তো এখন আর নেই। উত্তরা যা ঘটেছে সেইটার ভাষা তো কারো কাছে নেই। তবে
কি কি ব্যাঘাত ঘটছে, কি কি অনিয়ম হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন কেউ কেউ বলছে ব্ল্যাক বক্স যদি খুঁজে বের করাই হয়, সেটি একদম নিরপেক্ষভাবে প্রকাশ করা হোক। যদি দুর্ঘটনা হয়ে থাকে তাও জাতি জানুক, যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাও জাতি জানুক। ব্ল্যাক বক্সে পাওয়া যাবে নিশ্চয়ই এয়ার কন্ট্রোল সিস্টেমের সাথে এটিসি যেটাকে বলে, হ্যাঁ, সেটির সাথে পাইলটের কি কথা হয়েছে, কি কথা তারা ব্যক্ত করেছেন, সেটি আসলে কি এই তিনি কি এই জায়গায় কি তার আসার কথা ছিল, নাকি অন্য কোথাও যাওয়ার কথা ছিল, এইখানে কেন আসলেন? উত্তর একটা জনবহুল এলাকা, সেখানে স্কুলের উপর পড়লো বিমানটি, ক্র্যাশ হলো। এটা কি ঠিক কিনা? বা বিমান ক্র্যাশ সম্পর্কে অপরিচিত পেজ থেকে সতর্ক করা হয়েছিল, এই বিষয়ে কিছু বলুন। এইটা কতটুকু সত্যি একটু বলুন তো, আমার চোখে পড়েনি ঠিক। আমরা কিন্তু দেখছি যে অ্যানোনিমাস একটি পেজ থেকে, এবং বলা হয় যে এই পেজটি নাকি ইউএস বেসড একটা, এবং ওরা নাকি প্রায় এরকম বিভিন্ন বিষয়ে নাকি সতর্ক বার্তা দেয় এবং সেটি সঠিক হয়। তো আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে এরকম যদি কোনো সতর্ক বার্তা থেকেও থাকে বা কিছু হয়েও থাকে, সেখানে কি আমাদের রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি সচেতন ছিল কিনা? তো সচেতন ছিল না এটা আমরা বুঝতেই পারি, কারণ তারা তো মানে অনেক বেশি অকুপাইড এনসিপি কে নিয়ে, মানে তাদের বেশিরভাগ সেনা সামন্ত নিয়ে তো তারা এনসিপির পিছনে পিছনে ঘুরছে, সেই জায়গাতেই তারা আছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে তারা যে গত 11 মাস কোনো কাজ করতে পারেনি বা করছে না বা করতে চায় না, সেটি তো আমরা দেখেই আসছি। কাজে আজকে আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জানি আমাদের কোনো বাহিনী আমাদের নাই, আইন আদালত বিচার বিভাগ সকল কিছুই আমাদের মানুষের জনগণের কাছ থেকে চলে গেছে, এগুলো আমাদের ভাগ্যে আর নেই বা আমাদের অধিকারের মধ্যে নেই। আর অধিকারের কথা আমরা বলবো কি করে? সংবিধানই তো পরিবর্তন করার জন্য আলী রিয়াজ বসে আছে, কাজে সংবিধানও আপনার নাই। আপনি যে সংবিধানকে কোট করে কথা বলবেন সেটিও নাই। আপনি যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাবেন, সে তো আপনাকে একটা মুখ খারাপ করে বলবে ডিরেক্ট গুলি কর, এবং গাড়িতে বসে ধরেন এনসিপির পোলাপান ফোন করে বলতেছে AK-47 রেডি কর, সবগুলো গুলি করে মাইরা ফেল, আর কি কি ভাষা এগুলো বলছে। এরকম একটা দেশে আমরা আছি এবং আমরা কিন্তু এগুলো জেনে গেছি, শুনে গেছি। এমন কিন্তু না যে পর্দা আছে, যে এখনো আড়ালে আছে। আচ্ছা আমরা এটা কি সত্যি কিনা, ব্যাপারগুলো কিন্তু এখন ওপেন। কি হচ্ছে, রাষ্ট্র কি করছে, রাষ্ট্র আপনাকে কি দিবে কি দিবে না আমরা এখন ক্লিয়ার। এরকম একটা অবস্থায় ভাই, ওই আপনার বাড়ির দরজা আপনাকে বন্ধ করতে হবে, আপনার গ্যাসের চুলা আপনাকে বন্ধ করতে হবে, নিজের নিরাপত্তার প্রচেষ্টা নিজেকে করতে হবে, দায়িত্ব নিজেকে নিতে হবে। আর ইন্ডেমনিটি দিয়ে অগাস্টের প্রথম দিকে ইন্ডেমনিটি দিয়ে ইউনূস সরকার প্রমাণ করেছে যে অপরাধ ঘটেছে, অপরাধগুলো ঘটেছে। ঘটবার পর আমি একটু শেষ করি জায়গাটা, অপরাধগুলো ঘটেছে এবং অপরাধ করার পর ওনারা মাফ করে দিয়েছেন। তার মানে এই যে পরবর্তী যে আজকে 11 মাস অপরাধীদেরকে বলা হলো ভাই মাফ করে দিয়েছি, ভবিষ্যতে মাফ করে দিব, যা খুশি করো, আমার ঠিক রাখো। তার মানে অপরাধীদের উনি সিগন্যাল দিয়ে দিয়েছেন এবং সকল বাহিনীকে উনি উনার এনসিপির হাতে দিয়ে দিয়েছেন। এখন আমি, আপনি, আমাদের বাচ্চারা, আমাদের পরিবার, আমরা অরক্ষিত। যদি আমরা জনগণ আমাদের দায়িত্ব নেওয়ার জন্য এখন শীত দ্বারা উঁচু করে যদি দাঁড়িয়ে আমরা যদি প্রতিবাদ করতে পারি, ইউনূসকে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামাতে পারি, সেটাই হবে এখন আমাদের প্রচেষ্টা, এছাড়া আর কিছু করার নেই। জি 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 জি, অনেক ধন্যবাদ, অনেক মুশফিকুর রহিম। আমাদের আপনাদের শায়লা আহমেদ লোপা, তিনি মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট। তার যে আজকে অফিস টাইম এখন, তার মধ্যেও তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি আর 1 মিনিট কিছু বলে আমরা অনুষ্ঠান শেষ করে ফেলবো। রুকে আপাকে দিয়ে শুরু করেছিলাম, আপনাকে দিয়ে শেষ করতে চাই। অনেক যে ধন্যবাদ। বাচ্চাদের উদ্দেশ্যে, বাচ্চাদের বাবা মার জন্য কিছু বলেন। আমি ওগুলো আর শুনতে চাই না, কি হচ্ছে না হচ্ছে, একটু সান্ত্বনার কথা কিছু আছে আমি কিনা। শুধু বাচ্চার বাবা মাকে বলি, আমার তো সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, কারণ আমি বুঝতে পারতেছি আপনাদের কি অবস্থার মধ্যে আপনাদের যাচ্ছে। আমি শুধু এতটুকুন বলবো, আপনারা ধৈর্য ধরেন, এবং আপনাদের যদি প্রপার ট্রিটমেন্ট না হয় এবং আপনাদের যদি বাচ্চা বা আপনাদের অনেক বাচ্চাদের অভিভাবককে, ধরেন মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি আপনারা এরকম কোনো কিছু না পান, আপনাদের পর্যাপ্ত পরিমাণে তথ্য উপাত্ত এবং সুযোগ সুবিধা দেওয়া না হয়, তাহলে আপনারা হয়তো আপনারা সরকারিভাবে কোনো সাহায্য, হয়তো আপনারা সরকার তো নাই, পত্রিকা নাই, কোনোখানে বলার সুযোগ নাই, তাহলে আপনারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবেন। এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এবং চিকিৎসা সেবা, সুযোগ সুবিধা পাওয়া আপনার নাগরিক মানে অধিকার। এই অধিকার থেকে আপনাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর যেসব বাবা মারা তাদের সন্তান হারিয়েছেন, আমি ভীষণভাবে সমব্যথী। আমি জানি না আপনাদেরকে কি বলে সান্ত্বনা দিব। এই কষ্ট আমরা ভাগ করে নিচ্ছি আমাদের এতে। আপনারা ধৈর্য ধরেন।
শায়নাপা যে কথাটা বললেন সেটার সাথে আমি 10 সেকেন্ড একটু যুক্ত করতে চাই। আমি গণমাধ্যমকে একটু অনুরোধ করতে চাই যে এই নিষ্পাপ শিশুদের দিকে তাকিয়ে, একদম অসহায় বাবা মার দিকে তাকিয়ে আপনারা সঠিক সত্য তথ্যগুলো একটু মানে আল্লাহর ওয়াস্তে তুলে ধরেন। মানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, একটা মা হিসেবে বলছি, মানে এই জি। ঘটনার সঠিক তথ্য বাবা মায়ের দিকে তাকিয়ে, আপনাদের ঘরেও বাচ্চা আছে, অনেক সাংবাদিককে আজকে আমরা দেখেছি আহাজারি করে কেঁদেছে। এই ঘটনার স্বার্থে, বাচ্চাদের স্বার্থে, মা বাবার স্বার্থে সঠিক তথ্য তুলে ধরেন। এছাড়া জি। আমার আর কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। জি, অনেক ধন্যবাদ সায়রা আহমেদ লোপা, রোকেয়া প্রাচী, দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমি একটা কথা দিয়েই শেষ করবো, আজকে সবার কোমর ভেঙে গেছে, আমরা সেটাই দেখতে পাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোমর ভেঙে গেছে, আমাদের সেনাবাহিনীর কোমর ভেঙে গেছে, আমাদের রাজনীতির কোমর ভেঙে গেছে, আমাদের ডিসেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটির আবেও এখন আমরা করতে পারছি না। আমাদের মুখ দিয়ে এখন বের হয় নির্বাচন নিয়ে এখন কোনো কথা নাই। আমাদের সমস্ত কিছু এখন ভঙ্গুর। আমাদের জামাতের আমির সাহেবের পড়ে গিয়ে কোমর ভেঙে যেতে চেয়েছিল। আমাদের একজন রাজনৈতিক নেতাকে সামরিক শাসনের সময় 2007 সালে কোমর ভেঙে দিয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোমর নেই এখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের খবর, অত্যন্ত কষ্টের খবর, অত্যন্ত শোকের খবর, যে নিউজগুলো আসলে দিতে গেলেও নিজেকে কন্ট্রোল করা যায় না। গতকাল যেভাবে ছাত্র ছাত্রীর উপর বিমান ধসে পড়েছে এবং শত শত হতাহত হয়েছে, শিক্ষক শিক্ষিকা মারা গেছে, ছাত্র ছাত্রী মারা গেছে, ছোট ছোট মাসুম বাচ্চা, যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বুক দিয়ে আগলে রাখতো, আদর করতো, কখনো বাসায় যে চুলা, সেই চুলার ধারে কাছেও যেতে যেতে দিত না, সেই সন্তানদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখতো। সেই সন্তানরা যখন ঝলসে পুড়ে যায় তখন আর কিছু বলা থাকে না। তখন কিভাবে মেনে নেওয়া হবে এই দৃশ্যগুলো, কতটা কষ্ট, কতটা দুঃখের, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, বিমান দুর্ঘটনা নিয়ে অনেকেই ষড়যন্ত্র মনে করছে, অনেকেই বলছে স্বাভাবিক ঘটনা। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।